আন্ডা পাওয়ালার সাফল্য। কেউ আমার পকেট মেরে দিয়েছে মা। এটা শহর না চোরেদের আড্ডা। এবার কি হবে সাক্ষী মা? আমাদের কাছে তো মাসির বাড়ি পৌঁছানোরও ভাড়া থাকলো না। তখন সেখানে ধনীরাম নামে একজন লোক এসে বলল, শহরে এমনই হয় ভাই, একটু সামলে থাকবেন। কিন্তু এখন কি করবো বাবু? পকেটে তো আর কোনো কানাকড়িও রইল না। তাছাড়া এখনো পর্যন্ত কোনো কাজও পেলাম না। এখানে কোথায় থাকো? আমার এক মাসি এখানে থাকেন। ওনার কাছে থেকেই আমি এখানে কাজ খুঁজছিলাম। শ্যামের আচার ব্যবহার ধনীরামের বেশ পছন্দ হলো। এজন্য সে তার ভিজিটিং কার্ড দিয়ে বলল, তাহলে ধরে নাও তুমি কাজও পেয়ে গেছো। এই নাও আমার দোকানের ঠিকানা। কাল 11টায় চলে আসবে। আমি তোমাকে আমার দোকানে কাজে রেখে নেব। শেঠের বড় বাজারে ধনীরামের জুতোর দোকান ছিল। শ্যাম তার কঠোর পরিশ্রম আর সততা দিয়ে কিছুদিনের মধ্যেই ধনীরামের মন জিতে নিল। একদিন ধনীরাম শ্যামকে বলল, হ্যাঁ রে শ্যাম, আজকে আন্ডা পাও খেতে ইচ্ছা করছে। নে টাকা নে, আর গিয়ে আন্ডা পাও নিয়ে আয়। এক্ষুনি নিয়ে আসছি বাবু। শ্যাম আন্ডা পাও নিয়ে এলো, আর ধনীরাম নিজের সাথে সাথে শ্যামকেও আন্ডা পাও খেতে দিল। শ্যাম আন্ডা পাও খেয়ে বলল, এর চাইতে সুস্বাদু আন্ডা পাও তো আমিও বানাতে পারি। আচ্ছা, বানিয়ে দেখাবি? নিশ্চয়ই, এমন আন্ডা পাও বানাবো না বাবু, আপনি প্রশংসা করে হাঁপিয়ে যাবেন। শ্যাম সত্যি সত্যি এরকম আন্ডা পাও বানিয়ে ধনীরামকে খাইয়ে তার প্রশংসা না নিয়ে থাকতে পারল না। হ্যাঁ রে ভাই শ্যামলাল, তোর হাতের আন্ডা পাও খেয়ে তো মনটা একেবারে জুড়িয়ে গেল। এমন আন্ডা পাও তো আমি আগে কখনো খাইনি। তুই তো একেবারে পাক্কা কারিগর রে। ধনীরামের এরকম খুশি দেখে শ্যাম বলল, বাবু, আপনি যদি অনুমতি করেন তো আমি আপনার দোকানের সামনে আন্ডা পাওয়ের ঠেলা দেব। আমি আপনাকে ভাড়াও দিয়ে দেব। ভাড়ার কথা শুনে ধনীরাম ভাবল, আমার দোকানের আগে তো অনেকখানি জায়গা খালি পড়ে আছে, সেটা আমার কাজেও লাগে না। যদি সেটাকে ভাড়ায় নিয়ে নেয় তাহলে আমার তো কিছু না কিছু আয়ই হবে। এই লোভে পড়ে ধনীরাম তাকে ঠেলা বসানোর অনুমতি দিল। তারপর কিছুদিন বাদে শ্যামের ঠেলার আন্ডা পাও খাওয়ার জন্য লোকের ভিড় উপচে পড়ল। ভাই, তুমি এমন কি মশলা দাও যে তোমার আন্ডা পাও এত মজাদার হয়? ঘরে স্পেশাল মশলা তৈরি করে দিদি, তাই জন্য তো আন্ডা পাওগুলো এত সুস্বাদু হয়। অনেক জায়গাতেই আন্ডা পাও খেয়েছি, তবে এমন আন্ডা পাও কোথাও খাইনি। শ্যামের কাজ এত ভালো চলছে দেখার পর ধনীরামের মনে লোভের সৃষ্টি হয়। এর ধান্দা এমনই চলতে থাকলে তো একদিন আমার থেকেও ধনী হয়ে যাবে। এর একটা ব্যবস্থা করতেই হবে। কিছুদিন পর অসুস্থ সারিতাকে দেখার জন্য শ্যাম গ্রামের বাড়ি যায়। আর কিছুদিন পরে গ্রাম থেকে সে যখন আগের জায়গায় ফিরে আসে, তখন সে দেখতে পেল সেখানে অন্য একজন আন্ডা পাওয়ালা ঠেলা বসিয়েছে। আরে, তুমি এখানে ঠেলা দিলে কেন ভাই? এখানে তো আমি ঠেলা দিতাম। তোমরা এখানে কেন ঠেলা বসিয়েছ? তখন ধনীরাম বলল, এখন এখানে তোমার ঠেলা থাকবে না ভাই, আমি নিজের ঠেলা দিয়ে কারিগর রেখেছি, বুঝেছ? এমন সর্বনাশ করবেন না বাবু, এই গরিবের পেটে লাথি মেরে আপনি কি পাবেন? এটা বলার পর শ্যাম তার নিজের ঠেলা খুঁজতে লাগলো। আমার ঠেলাটা কই বাবু? ওটা তো দিয়ে দিন। কোথার থেকে দেব? সেটা তো তোর অবর্তমানে কমিটির লোকেরা তুলে নিয়ে গেছে। এটা শুনে শ্যাম খুব দুঃখ পেল, কিন্তু শ্যাম সাহস হারালো না। ও সাক্ষীকে বলল, বাবুর মনে লোভ ঢুকে গেছে মা, তাই আমাদেরকে ধোকা দিল। তুই কিন্তু ভাবিস না মা, আমি ওনার পাশেই এক দোকানদারের সঙ্গে কথা বলে নিয়েছি। এবার আমি ওখানেই ঠেলা দেব। সেদিন থেকে সে ওখানে আন্ডা পাও বিক্রি করতে শুরু করলো। আবার সেখানেও তার ব্যবসা জমে গেল। বা ভাই শ্যাম, তুমি তো যেখানেই যাও সেখানেই খাবার লোকেরা চলে আসে। সততা আর কঠিন পরিশ্রম দিয়ে কাজ করলে এমনই ফল হয় ভাই। অন্যদিকে ধনীরাম শেঠ নিজের আন্ডা পাও বিক্রি করার জন্য নানান উপায় বের করলো। সে শ্যামের চেয়ে সস্তায় আন্ডা পাও বিক্রি শুরু করলো, কিন্তু তার ধান্দাবাজি কোনো কাজে এলো না। তখন সে শ্যামের শত্রু হয়ে গেল। এই শয়তান শ্যামটা থাকতে আমার ধান্দা চলবেই না। এবার একে এখান থেকে তাড়াতেই হবে। তারপরের দিন সে কিছু লোককে শ্যামের ঠেলার কাছে পাঠিয়ে দিল। শালা, এত বাজে মাল তৈরি করে বেশি টাকা চাইছিস? হ্যাঁ, মর শালাকে ভগাগান থেকে।
এটা বলে ধনীরামের ভাড়া করা গুন্ডারা শ্যামকে ভীষণভাবে পিটিয়ে সেখান থেকে পালিয়ে গেল। আর শ্যাম হাসপাতালে বিছানা আঁকড়ে ধরে। তাই আন্ডা পাও বানানোর দায়িত্ব সাক্ষীর উপর এসে পড়ল। সাক্ষী শ্যামের চেয়েও ভালো আন্ডা পাফ বানাতে লাগলো। তাই শ্যামের ব্যবসা আগের চেয়েও ভালো চলতে লাগলো। তার উপর টাকার বৃষ্টি হতে লাগলো। মা, বাবা ভালো আছে আর আপনার চিকিৎসার জন্য টাকা জমাচ্ছে। বাস আর কিছুদিন পরে বাড়িতে এসে তোমার অপারেশন করাবো। সাক্ষী যখন এসব কথা বলছিল তখন কিছু লোক তার ঠেলা ওঠানোর জন্য সেখানে এলো। চলো চলো, ওই ঠেলাটা সরাও এখান থেকে। আজকে পর যাতে এই ঠেলাটা এখানে দেখতে না পাই। আপনারা কে সাহেব? দেখতে পাচ্ছ না আমরা পৌরসভার লোক। আমাদের মতো গরিবকে দয়া করেন সাহেব, এটাই আমাদের প্রতিদিনের ইনকাম, এটা নষ্ট করবেন না। এই চল পিছনে। এই ধনীরামের থাকতে তোদের এখানে কোনো ধান্দা চলতে পারবে না। যে গ্রাম থেকে এসেছিলি সেই গ্রামে ফিরে যা। সাক্ষী কান্না করতেই লাগলো আর পৌরসভার লোকেরা শ্যামের এই ঠেলাটাও নিয়ে চলে গেল। ঠিক সে সময়ই শ্যাম সেখানে পৌঁছলো। বাবা, আমাদের ঠেলা নিয়ে চলে গেল। আমি জানি মা, এইসব সেই ধনীরামেরই কাজ। এবার আমরা এখানে কাজ করতে পারবো না। বাবা চলো, যে কাজের জন্য আমরা শহরে এসেছি সেটা তো পূরণ হলোই। মার চিকিৎসার জন্য তো টাকা জমেছে, তাই না? বাড়িতে এসে সাক্ষী যখন সিন্দুকটা খুলল তখন টাকার থলেটা খালি পেল। বাবা, সর্বনাশ হয়েছে, আমাদের সব টাকা চুরি হয়ে গেছে। দেখো, থলে তো খালি। হে ভগবান, এসব কি করে হয়ে গেল সাক্ষী? এবার তোমার মায়ের চিকিৎসা কিভাবে হবে? সে তো মারাই যাবে। শ্যাম কাঁদতে কাঁদতে মাসির কাছে গেল, পুরো ঘটনা বলে কাঁদতে লাগলো। তার মাসির মুখে কেমন একটা নাটকীয় ব্যাপার ঘটল। সে মিথ্যা সান্ত্বনা দিয়ে বলল, এই শহরের প্রতি পদে পদে কত চোর, ঠগ, বদমাশ ঘুরে বেড়ায় বাবা। কে তোমার টাকা চুরি করেছে তো আমি কি করে বলবো? তুমি যদি গ্রামে ফিরে যেতে চাও তো বলো, আমি কিছু টাকা দিচ্ছি তোমাকে। মাসির নাটকীয় কথাবার্তায় শ্যাম বুঝতে পারল টাকা সেই চুরি করেছে, কিন্তু তারপরও সে চুপ থাকলো। এই শহরে এরই তো ভরসা এসেছিলাম, আর এও তো মায়ের মতন আমার আর আমার মেয়ের কত খেয়াল রেখেছে। এখন এর ওপরে চুরির অপবাদ দিলে 10 জনে আমাকেই বাজে বলবে। এখন চুপ থাকাটাই বুদ্ধিমানী। এটা ভেবে শ্যাম চুপ করে গেল, কিন্তু তার মনটা ভেঙে গেল। সে শহর থেকে উবে যেতে চাইছিল। সে ভাবল, এখন গ্রামে ফিরে যাওয়াটাই উচিত। সাক্ষীর মায়ের চিকিৎসা তো আর করাতে পারলাম না, অন্তত তার মরার পরে তার চিতায় নিজের হাতে তো আগুনটা দিতে পারবো। এটা ভাবতে ভাবতে শ্যাম ও সাক্ষী গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। যাই হোক, যাবার সময় রাস্তায় আবার সে বার্ষিক মেলা বসেছিল। আর যখন তারা সেখান দিয়ে যাচ্ছিল, সাক্ষীর দৃষ্টি একটা ব্যানারের উপর পড়ল। সে খুশিতে উচ্ছল হয়ে গেল। বাবা, ওই ব্যানারটা দেখো। শ্যাম ব্যানার পড়তে লাগলো। এই বছরের সবচেয়ে বড় কুকিং কন্টেস্ট, যে প্রথম স্থান পাবে তাকে 10 লাখ টাকার পুরস্কার। এটা দেখে শ্যামের নিরাশা হঠাৎ আশায় পরিণত হলো। সাক্ষীমা, তোর এই কুকিং কন্টেস্টে অবশ্যই অংশ নেওয়া উচিত। যদি তুই এই পুরস্কার পেতে সফল হোস তাহলে বুঝবি যে আমরা তোর প্রাণ হারানো মা এবং আমাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারবো। বাবা, ঘাবড়াবেন না, আমি এই পুরস্কার জিতে দেখিয়ে দেব। এটা ভেবে শ্যাম সেখানে থামলো। তখন আবার সাক্ষী রান্না প্রতিযোগিতায় অংশ নিল। তারপর সে 10 লাখ টাকার পুরস্কার জিতে সফল হলো। সেটা দিয়ে শাড়িটার চিকিৎসাও হলো, আর শ্যামের আন্ডা পাওয়ের ব্যবসা আগের চেয়েও জোরে সোরে চলতে লাগলো। অন্যদিকে শ্যামের অসৎ মাসিকে পক্ষাঘাতে ধরল, আর লোভী নির্দয় ধনীরামের ব্যবসাও ধীরে ধীরে বন্ধ হয়ে গেল।